হাতের উপর ধরে রাখা কন্ডোমের প্যাকেটটার দিকে শূন্য দৃষ্টিতে তাকিয়ে আছে নিশাত। বয়সের কোঠা সবেমাত্র 18 পেরোলেও বান্ধবীদের কাছ থেকে এসব শুনেছে বিধায় এখন চিনতে একটু অসুবিধা হলো না। এটা তার স্বামীর প্যান্টের পকেট থেকে খুঁজে পেয়েছে তার শ্বশুর বাড়ির এক কাজের মহিলা। সামনে তাকিয়ে মহিলাটিকে কেমন করে হাসতে দেখে নিশাত হালকা লজ্জা পেল। নজর থেকে নজর সরিয়ে হালকা হাসতে চেষ্টা করে নিজের রুমের দিকে এগিয়ে গেল। এটা তার স্বামীর রুম। এই রুমে আজ সে 2 রাত কাটিয়েছে। পরশুদিন মাত্র বিয়ে হয়েছে তার। বাসর রাতে স্বামীর রুমে থাকলেও দুজনের জায়গা হয়েছিল আলাদা স্থানে। আর কাল তো স্বামী নামক ব্যক্তিটা রাতে বাসাতেই ফিরেনি, সকালে কিছুক্ষণ আগেই ফিরেছে। যে পোশাক পরে বেরিয়েছিল সে পোশাকই ওয়াশ করতে নিয়ে যাওয়ার সময় খুঁজে পেয়েছে হাতের সেই প্যাকেটটা। তার স্বামী রায়ান নওয়াজ পেশায় একজন ডাক্তার, আর সে সবেমাত্র ইন্টার পাস করেছে। তাদের বিয়েটা হঠাৎ করেই হয়ে গেছে। সে এতটা অবুঝ নয়, তাই তো বাসরাতেই বুঝতে পেরেছে তার স্বামীর তাকে পছন্দ নয়। সে শুনেছে তার স্বামীর নাকি একটা প্রেমিকাও আছে। সে তো বাবার কথা রাখতে বিয়ে করেছে। হয়তো কাল রাতে সেই মেয়ের সাথেই কাটিয়েছে, কারণ তার সাথে তো এমন কিছুই ঘটেনি যে এসবের প্রয়োজন পড়বে। আর কিছু ভাবতে পারল না নিশাদ। নিজের অনুভূতি নিজেরই বুঝতে কষ্ট হচ্ছে। কোথাও একটা ভীষণ খারাপ লাগছে। স্বামী অন্য মেয়েকে ভালোবাসে, এটা জানলে সব স্ত্রীর বোধহয় খারাপ লাগে। আর তার মতো শ্যামলা মেয়েকেই বা ভালোবাসবে? এত বড় একটা বাড়িতে তার ঠাঁই হয়েছে, তার স্বপ্ন পূরণ হবে, এটাই তো অনেক বড় ভাগ্যের বিষয় তার জন্য। নিশাত একটা ব্যথাতর হাসি হেসে হাতের প্যাকেটটা একটা ড্রয়ারে রেখে দিল। নিজেকে স্বাভাবিক করে নিচে চলে এলো। লিভিং এরিয়ায় কেউই নেই। হেঁটে সোজা কিচেনে প্রবেশ করতেই দেখল তার শাশুড়ি আর চাচি শাশুড়ি রান্না করতে ব্যস্ত। নিশাত গিয়ে দাঁড়াতেই তার শাশুড়ি রিমি নেওয়াজ দেখতে পেয়ে বলে উঠল, তুমি কিচেনে কি করছো? যাও ডাইনিং টেবিলে গিয়ে বসো। নিশাত নিচের দিকে তাকিয়ে আমতা আমতা করে বলল, উম, আমি কাজে হেল্প করি আম্মু। না, তোমাকে এখন কোনো কাজ করতে হবে না। এখন তোমার কাজ শুধু আমার ছেলের কাছাকাছি থাকা আর তার মন জয় করা। এটা করতে পারলেই চলবে। শাশুড়ির গম্ভীর স্বরে কথা শুনে আর কিছু বলার সাহস হলো না নিশাতের। তার শাশুড়িটা কেমন জানে, সর্বদা কেমন গম্ভীর স্বরে কথা বলে। তাকে আদৌ পছন্দ করে কিনা বুঝতে পারে না। তার ভাবনার মাঝেই পাশ থেকে তার চাচি শাশুড়ি সাথী নেওয়াজের ঠেস মারা কথা কানে প্রবেশ করলো। এত লাই দিও না আপু, সময় থাকতে লাগাম টেনে ধরো, নয়তো দেখবা পরে তোমাকে এই মেয়ে নাকে দড়ি বেঁধে ঘুরাবে। এসব ছোট লোক মানুষ খুব সুবিধাবাদী হয়, বুঝলে তো? কথাটা শুনতেই চোখ দুটো টলমল করে উঠল। মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। রিমি নেওয়াজ একবার নিশাতের দিকে তাকালো, পরবর্তীতে ছোট জয়ের পানে তাকিয়ে গম্ভীর স্বরে আওড়ালো, বৌমাটা আমার তো, তাই এসব আমি বুঝে নিব। তুই বরং তোর ছেলেকে নিয়ে চিন্তা কর। আর দ্বিতীয়বার তাকে কখনো ছোট লোক বলবি না। মনে রাখিস, সে এখন এই নেওয়াজ বাড়ির বড় বউ। কথা শেষ করেই কাজে মন দিল রিমি নেওয়াজ। সাথী নেওয়াজ মুখ ভেঙচি মেরে কাজে হাত লাগালো। নিশাতকে তখনও মাথা নিচু করে দাঁড়িয়ে থাকতে দেখে রিমি নেওয়াজ আবার বলে উঠল, তুমি এখনো যাচ্ছ না কেন? দাঁড়িয়ে আছো কেন? ওখানে গিয়ে বসে যাও। নিশাতের মুখের কোণে হালকা হাসি ফুটে উঠেছিল শাশুড়ির প্রথম কথা শুনতে পেয়ে। পুনরায় গম্ভীর স্বরে তাকে ধমকাতে দেখে দ্রুত পায়ে কিচেন থেকে বেরিয়ে ডাইনিং টেবিলে গিয়ে বসে পড়ল। মাথা উঁচাতেই সামনে নিজের শ্বশুর আরহান নেওয়াজকে বসে থাকতে দেখে হেসে বলল। শুভ সকাল আব্বু। নিশাতের হাসি মুখের কথা শুনে আরহান নেওয়াজও হাসি মুখে বলে উঠল, গুড মর্নিং আম্মু। এই বাড়িতে তোমার কোনো অসুবিধা হচ্ছে না তো? নিশাত মাথা নেড়ে আলতো হেসে বলল, না আব্বু, আমার কোনো অসুবিধা হচ্ছে না। কোনো অসুবিধা হলে বা কোনো কিছুর প্রয়োজন হলেই আমাকে বলবে। কোনো সংকোচ করবে না নিজের আব্বুকে বলতে, কেমন? নিশাত মুখে কোনো প্রত্যুত্তর না করলেও হাসি মুখে মাথা নেড়ে সায় জানালো। তাদের দুজনের কথোপকথনের মাঝেই বাড়ির সবাই একে একে সবাই নিচে এসে ডাইনিং টেবিলে বসলো। আরহান নেওয়াজের ছোট ভাই আরমান নেওয়াজ, তার এক ছেলে আয়ান নেওয়াজ একজন ইনস্টান ডক্টর, আর মেয়ে অর্থি নেওয়াজ যে একজন ভার্সিটি স্টুডেন্ট। সবাই এসে নিশাতকে গুড মর্নিং জানালে নিশাতও প্রত্যুত্তর করলো। রিমি নেওয়াজ আর সাথী নেওয়াজ খাবার এনে টেবিলে রেখে সবাইকে খাবার সার্ভ করে দিল। এর মাঝে রায়ান এসে খেতে বসলো। নিশাত মাথা উঁচিয়ে একবার রায়ানের দিকে তাকিয়ে আবারও মাথা নিচু করে নিল। রায়ানের কোথাও কোনো হেলদোল নেই। আরহান নেওয়াজ ছেলের দিকে একবার তাকিয়ে বলল, 2 দিন ছুটি নিলেই পারতে।
নতুন বিয়ে করেছো, এখন তো নিজের স্ত্রীকে সময় দেওয়া প্রয়োজন। তাছাড়া নিশাদকে নিয়ে একবার গ্রাম থেকে ঘুরে আসতে হবে। কবে যাবে বলো? রায়ান খাওয়াতে মনোযোগী হয়েই বাবার দিকে না তাকিয়ে শান্ত ভরত কণ্ঠে বলে উঠল। ছুটি নেওয়ার কোনো কারণ আমি দেখছি না, আর আমি অনেক ব্যস্ত, তাই কোথাও যেতে পারবো না। জোর করে বিয়ে দিয়েছো বলে ভাববে না তোমার সব কথাই আমি মেনে চলবো। যদি প্রয়োজন হয় কাউকে সাথে করে তাকে পাঠিয়ে দিও। আরহান নেওয়াজ খাওয়া বাদ দিয়ে ছেলের পানে তাকালো। তার ছেলেটা দুদিনেই যেন কত বদলে গেছে। বাবার প্রতি কি খুব রেগে আছে? এইভাবে জোর করে বিয়ে করিয়েছে বিথায়, কিন্তু তার বা কি করা ছিল এছাড়া? তিনি একটা দীর্ঘশ্বাস ফেলে আবার খাওয়াতে মন দিল। অপেক্ষা করুক, তার ছেলেটা হয়তো সময় হলে ঠিক বুঝবে তার জন্য তার বাবা ভুল কাউকে এনে দেয়নি। নিশাত নিজের উপর মনে মনে তাচ্ছিল্য হাসলো। এর থেকে ভালো কিছু সে তার জীবনে আশাও করে না। রায়ানের জায়গায় যে কেউ থাকলেও এমন বিহেভ করতে বোধহয়। রায়ান খেয়ে উঠে চলে যেতেই বাকিরা উঠে নিজেদের কাছে বেরিয়ে পড়ল। নিশাতকে ভাত নিয়ে চুপচাপ নাড়াচাড়া করতে দেখে পাশে বসা আর্থি নিশাতের কানের কাছে মুখটা এগিয়ে দিয়ে ফিসফিসিয়ে বলল, মন খারাপ করো না ভাবি, আমার ভাইয়া খুবই ভালো, দেখবে কিছুদিনের মধ্যেই সব ঠিক হয়ে যাবে। নিশাত চোখ তুলে ননদের দিকে তাকিয়ে মিষ্টি হাসি উপহার দিল। আর্থিও খাওয়া শেষ করে নিশাতকে ভরসা দিয়ে ভার্সিটির উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। নিশাত উঠে দাঁড়িয়ে শাশুড়ির দিকে ফিরে নতমস্তকে আবদার করল, আম্মু, আপনার ফোনটা একটু দেবেন? আব্বুকে একটা কল করতাম। আমার রুমে আছে, নিয়ে যাও। নিশাত পারমিশন পেতে সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল। রিমি বেগম সেদিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল। তারা কোনো ভুল করে ফেলেনি তো? তার ছেলে আর এই মেয়েটার জীবন নষ্ট করে দিল না তো তারা? নিশাত শাশুড়ির রুম থেকে ফোনটা নিয়ে স্বামীর রুমে এসে নিজের জন্মদাতা বাবার কাছে কল করলো। দুটো রিং হতেই ওপাশ থেকে ফোন রিসিভ হলো। নিশাত মুচকি হেসে জিজ্ঞেস করলো, কেমন আছে আমার আব্বু? ভালো আছি, কিন্তু আমার আম্মু কেমন আছে? ওখানে সবাই তোমাকে মেনে নিয়েছে তো আম্মু? বাবা চিন্তিত স্বর শুনে মনটা ভার হলো নিশাতের। কি করে বাবাকে জানাবে যে নিজের স্বামী তাকে মেনে নেয়নি? না, সে কিছুতেই এটা বলতে পারবে না। মুখে আবারও হাসি ফুটিয়ে প্রফুল্ল স্বরে প্রত্যুত্তরে বলল, আমি খুব ভালো আছি আব্বু, তুমি একদম চিন্তা করবে না, সাবধানে থাকবে তুমি। মা কোথায়? দাও না একটু কথা বলি। মেয়ের আবদার শুনতে নোমান হায়দার নিজের স্ত্রীকে ডেকে উঠল। পূর্ণা হায়দার পাশ থেকে চিল্লিয়ে উঠল, আমার এত ফালতু সময় নেই, কাজ করে খেতে হয়। এত কথা বলায় কি আছে? সে তো আর আসবে না নিজের মাকে কাজ করে খাওয়াতে, তাই এত আগলাপিত দেখাতে বারণ করো। স্ত্রীর কথা শুনে নোমান হায়দার অসহায় বোধ করল। বিপরীত পাশ থেকে মায়ের কথাগুলো ঠিকই শুনতে পেল নিশাত। খারাপ লাগলেও বাবার কথা ভেবে চলডলে বলে উঠল, আব্বু, আমার শাশুড়ি আমাকে ডাকছে, আমি এখন রাখছি, কেমন? নিজের খেয়াল রেখো। আর কোনো কিছু না শুনে ফোনটা কেটে দিল নিশাত। মায়ের বলা কথাগুলো মনে পড়তেই মন গুহনে হাড়ও ব্যথার উদ্রেক ঘটল। নয়নকোণে এক ফোঁটা অশ্রুপাতের দেখা মিলল। ধীরপায়ে হেঁটে গিয়ে ব্যালকনিতে দাঁড়িয়ে শূন্য দৃষ্টিতে আসমান পানে তাকালো। নিজের কাছেই নিজে অভিযোগ জানালো, তার ভাগ্যটা এমন কেন? রায়ান গাড়ি পার্ক করে হাসপাতালে প্রবেশ করলো। একটু হেঁটে নিজের কেবিনের কাছে আসতেই একটা মেয়ে দৌড়ে এসে রায়ানের একটা হাত আঁকড়ে ধরল। উৎফুল্ল হয়ে শুধালো, কেমন আছিস? আর এত দেরি হলো কেন আসতে? রায়ান হাত ধরা মেয়েটির দিকে তাকিয়ে বিরক্ত হলো। নিজের হাত থেকে মেয়েটির হাত ছাড়িয়ে নিয়ে বিরক্ত স্বরে বলল, তোকে কতবার বলেছি মুস্কান, এভাবে যখন তখন ধরাধরি করবি না, কথা মনে থাকে না? হাত ছাড়িয়ে নেওয়ার মুস্কানের উৎফুল্ল মনটা খারাপ হয়ে গেল। মিনমিন করে বলল, কিন্তু তুই তো আমার বিএফ, তাহলে একটু হাত তুলে সমস্যা কোথায়? রায়ান সে প্রশ্নের কোনো উত্তর করল না। মুস্কানকে পাশ কাটিয়ে নিজের কেবিনে ঢুকে গেল। মুস্কান রাগে হাত মুষ্টিবদ্ধ করে কিছুক্ষণ রায়ানের যাওয়ার পানে তাকিয়ে আবার ঘুরে অন্যদিকে চলে গেল। রায়ান টেবিলের উপর স্টেথোস্কোপ আর অ্যাপ্রনটা রেখে দিল। টেবিলের সামনে রাখা চেয়ারটাতে বসে মাথা এলিয়ে দিয়ে চোখ বুলল। মুস্কানকে সে এখন কি করে বলবে যে তার বিয়ে হয়ে গেছে? সে এখন অন্য কারো? কাল এত চেষ্টা করেও বলতে পারেনি। কি করে মেয়েটার মন ভেঙে দিবে সে? মেয়েটা কি তাকে বুঝতে পারবে, নাকি ভুল বুঝে দূরে চলে যাবে? তার তো তখন কোনো উপায় ছিল না বাবার মুখের ওপর না বলার। কি করবে সে এখন? মনে মনে চিন্তিত হলেও মুখ দেখে তো বোঝা দেয়
কপালের উপর একটা হাত রেখে 3 দিন আগে ঘটে যাওয়া তার জীবনের চরম সত্যটা স্মৃতিচারণ করতে অতীতে ডুব দিল। আমি তোমার বিয়ে ঠিক করেছি। কথাটা বজ্রপাতের ন্যায় আঘাত করলো রায়ানকে। বাবা জরুরি ফোন পেয়ে দ্রুত ছুটে এসেছে হাসপাতাল থেকে। বাবা ফোনে বলেছিল কিছু জরুরি কথা আছে তাই, কিন্তু বাবার মুখে যে এমন একটা কথা শুনতে পাবে তা বোধহয় ভাবনাতেও আনেনি। সে তো বছরখানেক হলো বিদেশ থেকে ডক্টরেট পাশ করে প্রশিক্ষণ করে এসে একজন কার্ডিয়াক সার্জন হিসেবে জয়েন করেছে, পাশাপাশি একটা ভার্সিটিতে টিচার হিসেবে নিয়োগ দিয়েছে। এখনই তার বিয়ে করার কোনো ইচ্ছে নেই। তাছাড়া তাকে না জানিয়ে কার সাথে তার পরিবার বিয়ে ঠিক করলো। আর ইউ আউট অফ ইয়োর মাইন্ড আব্বু? এসব কি বলছো, বুঝতে পারছো? পরিবারের সবাই এখানে উপস্থিত, সবাই সবকিছু জানে আর মেনেও নিয়েছে। আর না মানলেও আরহান নেওয়াজের মুখের উপর কথা বলার সাহস কারো নেই। এখন শুধু রায়ানের সম্মতির অপেক্ষায় সবাই। রায়ানের প্রশ্ন শুনে আরহান নেওয়াজ ছেলের কাছে এসে দাঁড়ালো, কণ্ঠে শীতলতা ঢেলে বলে উঠল, আমি যা বলেছি বুঝেই বলেছি। এখন আমরা সবাই গ্রামে যাব, আর তুমি আমার পছন্দের মেয়েকে বিয়ে করে আনবে। নিশ্চয়ই বাবার সিদ্ধান্তে অসম্মানিত নেই তোমার। সবকিছু ঠিক করে এখন তার কাছে মতামত চাইছে। মজা হচ্ছে তার সাথে। হঠাৎই প্রচণ্ড রাগ হলো, নিজেকে শান্ত রাখার চেষ্টা করে বলল, সব কিছু ঠিক করে এখন সম্মতি চাইতে এসেছো, আর যদি মতামত চেয়েই থাকো তাহলে শুনে রাখো, এই বিয়েতে আমার কোনো মত নেই। কথা শেষ করে হেঁটে বেরিয়ে যেতে নিলে আরহান নেওয়াজ গম্ভীর স্বরে শুধালো। অসম্মতির কারণ জানতে পারি? রায়ান পেছন ফিরে বাবার দিকে তাকিয়ে নিজেও গম্ভীর স্বরে প্রত্যুত্তর করল, এই মুহূর্তে বিয়ে করতে চাই না, এটাই বড় কারণ। আর তোমাদের নিশ্চয়ই জানা আছে কোনো এক মেয়ে আমার অপেক্ষায় আছে। ওই মেয়েকে আমাদের কারোর পছন্দ নয়। আমার পছন্দ করা মেয়ে তার থেকে অনেক ভালো। খুশি হবে তুমি অনেক। আর বিয়ে তো একদিনই করতে হবে, তাহলে এখন করলে সমস্যা কোথায়? এই পর্যায়ে রায়ান নিজেকে আর শান্ত রাখতে সক্ষম হলো না। রেগে মায়ের দিকে তাকিয়ে উচ্চস্বরে বলল, মা প্লিজ, তুমি অন্তত বোঝাও আব্বুকে। আমি এখনই বিয়ে করতে চাইছি না। আর যে মেয়েকে চিনি না জানি না তাকে কি করে বিয়ে করব? রিমি নেওয়াজ ছেলেকে উদ্দেশ্য করে কিছু বলবে তার আগে আরহান নেওয়াজ গমগমে গলায় বলে উঠল, রিমি, তোমার ছেলেকে বলে দাও তার বাবার ঋণ শোধ করতে তাকে এই বিয়ে করতেই হবে। আমি কোনো কথা শুনতে চাই না। বাবা ছেলের দ্বন্দ্বের মাঝে রিমি নেওয়াজ কি বলবে বুঝতে পারল না। ঋণের কথা শুনতেই রায়ান অবাক হয়ে শুধালো, কিসের ঋণের কথা বলছো আব্বু? সময় হলে সবই জানতে পারবে, এখন শুধু বিয়েটা করে নাও। আমার কি কোনো অধিকার নেই নিজের পছন্দে বিয়ে করা বা এই কারণগুলো জানার? কি ভেবেছো তুমি? তুমি জোর করলে আমি এই বিয়ে করে নেব? কখনো না। আসছি আমি। ছেলের রাগেশ্বরের কথা শুনেও আরহান নেওয়াজের কোনো ভাবান্তর হলো না। ছেলেকে রেগে চলে যেতে দেখে গলা জোর বাড়িয়ে গম্ভীর মুখে আওড়ালো, ছেলে হয়ে বাবার ঋণের দায়ভার নিজের কাঁধে নেওয়া তোমার কর্তব্য নয় কি? আজ যদি অসম্মানিত জানিয়ে চলে যাও, তাহলে আর কোনোদিন আমাকে বাবা বলে সম্বোধন করবে না। এখন সিদ্ধান্ত তোমার। বাবার মুখে এমন এক কঠিন বাক্য শুনতেই পা থেমে গেল রায়ানের। তার বাবা তাকে এ কেমন দোটানায় ফেলছে। বাড়ির সবাই নিশ্চুপ দাঁড়িয়ে আছে, তার মাও স্থির দাঁড়িয়ে আছে, শুধু চোখ দুটো টলমল করছে। হয়তো স্বামী আর একমাত্র সন্তানের এই দ্বন্দ্ব সে মেনে নিতে পারছে না, আর না তো পারছে কোনো এক পক্ষকে কিছু বলতে। রায়ানের চুপ থাকাকেই তার বাবা নীরব সম্মতি ধরে নিল। সেই বিকেলেই পরিবারের সবাইকে নিয়ে গ্রামে রওনা দিল। গ্রামে কোনো বিয়ের আয়োজন ছিল না, শুধু তারা যাওয়ার পর তার বাবা তার শ্বশুরের সাথে কিছু কথা বলেছিল, কিন্তু কি বলেছিল তা তার অবগত নয়। কিছু সময়ের মাঝে একটা কাজী এসে বিয়ে পড়িয়ে দিয়ে গিয়েছিল। সে একটাবার নতুন বিয়ে করা বউয়ের পানে তাকিয়েও দেখেনি। সবকিছু শেষ করে তাদের বাড়ি ফিরতে মধ্যরাত পেরিয়ে গিয়েছিল। এই রায়ান, শুনতে পাচ্ছিস? মেয়েলে কণ্ঠস্বর শোভন হতেই ধ্যানচ্যুত হলো রায়ান। কপাল থেকে হাত সরিয়ে সামনে তাকাতেই দেখলো মুস্কান দাঁড়িয়ে। রায়ান সোজা হয়ে বসতেই মুস্কান আর একটু এগিয়ে এসে বলল, কি রে, কোথায় হারিয়ে গিয়েছিলি? কখন থেকে ডাকছি, শুনতে পাসনি তুই? ওই কিছু একটা ভাবছিলাম। কিছু বলবি তুই? বলে উঠে দাঁড়ালো। টেবিলের উপর থেকে কিছু জিনিস হাতে নিতে নিতে মুস্কানের দিকে তাকালো। মুস্কান আলতো হেসে বলল, না, এখান দিয়ে যাচ্ছিলাম, তাই তোকে ডেকে দিলাম। তোর তো এখন ক্লাস আছে তাই। আচ্ছা চল যাওয়া যাক।
মুস্কান আগে আগে বেরিয়ে যেতে নিলে রায়ান পেছন থেকে ডেকে উঠল। একটু দাঁড়া, তোকে কিছু কথা বলার আছে। মুস্কান থেমে গিয়ে পেছনে ফিরে নিচের হাতের ঘড়িটার দিকে তাকিয়ে সময় দেখে নিল। পুনরায় রায়ানের দিকে তাকিয়ে বলল, এখন সময় নেই, তুই ক্লাসে যা, লাঞ্চের সময় যা ইচ্ছে বলিস। রায়ান মেনে নিল। একটা দীর্ঘশ্বাস ফেলল। এ কথাটা মুস্কানকে না বলা পর্যন্ত কেমন যেন সবকিছু অসহ্য লাগছে। মনে হচ্ছে গলায় কোনো কাটা বিঁধে আছে। এটা গলা থেকে না সরাতে পারলে সে দম আটকে মরেই যাবে। পরপর দুটো ক্লাস শেষ করে কেবিন এসে পুনরায় আবার রাউন্ডে গেল। রাউন্ড শেষ হতেই ভাবলো এখন কি মুস্কানের সাথে কথা বলবে, কিন্তু বড্ড ক্লান্ত অনুভব করায় সে ইচ্ছেকে দমিয়ে ভাবলো কেবিনে গিয়ে বিশ্রাম নিয়ে পরে না হয় মুস্কানকে সব বলবে। কেবিনের দিকে হাঁটা ধরতেই একটা ছেলে দৌড়ে এসে রায়ানের পাশে দাঁড়িয়ে পায়ে পা মেলিয়ে হাঁটতে শুরু করলো। রায়ান তার দিকে এক পলক তাকিয়ে আবারও সামনে ফিরে হাঁটতে শুরু করলো। ছেলেটা রায়ানের দিকে তীক্ষ্ণ চোখে তাকিয়ে প্রশ্ন করলো, তোকে তো কখন থেকে খুঁজছি আমি, তো মুস্কানকে সব বলেছিস? এখনো নয়, একটু পরে বলে দিব। রায়ানের এত শান্ত স্বর শুনে ভুরু কচকালো ছেলেটা। স্ত্রী দাঁড়িয়ে পড়ে হালকা রাগ দেখিয়ে বলল, এখনো কেন বলিসনি? এখনই চল, আগে ওকে সব জানাবি। রায়ানও দাঁড়িয়ে পড়ল। এক আঙুলের সাহায্যে কপালটা হালকা চুলকে ছেলেটার উদ্দেশ্যে বলে উঠল, আমি এখন ভীষণ ক্লান্ত আবিদ, এখন বিরক্ত করিস না, একটু পরে বলে দিব। আবিদ নাক মুখ কুচকে মন খারাপের ভান করে বলে উঠল, আমি তোকে বিরক্ত করছি এই কথাটা বলতে তোর বাধলো না বুঝি? যেদিন আমি চলে যাব সেদিন বুঝবি তুই এই বন্ধুর মর্ম। আচ্ছা এসব বাদ দে, আর এটা বল কাল রাতে কেমন কাটলো? বউকে মেনে নিয়েছিস তো? এই ছেলে ড্রামা দেখে রায়ানের মাথা ব্যথা বাড়ল। জোরে একটা শ্বাস ফেলে স্বীকারোক্তি দিল, কাল রাতে বাড়িতে ফিরিনি, কেমন কেটেছে আমি জানিও না। আর কিছু জানতে চাস? না হলে তুই এখন যা ভাই, একা থাকতে চাই। রায়ানের সেসব কথা আদৌ আবিদের কানে পৌঁছেছে কি না কে জানে। সে তো প্রথম কথাটা শুনেই অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে রায়ানের পানে। এই চাহনি দেখে বিরক্তির মাত্রা আরও বাড়ল রায়ানের। পাশ কাটিয়ে চলে যেতে চাইল, তবে তার আগেই শুনতে পেল আবিদের অবাক স্বর, তুই বাড়ি ফিরছিস নি কাল? তাহলে আমার এতগুলো টাকা পানিতে গেল বুঝি? ইস, তুই কত নির্দয় রে, আমার টাকাগুলোকে এইভাবে নষ্ট হতে দিলি? রায়ান থেমে গিয়ে কথাটা পিছে ঘুরিয়ে ভুরু কুচকে শুধালো। আমার বাড়ি ফেরার সাথে তোর টাকার কি সম্পর্ক? রায়ানকে থামতে দেখে আবিদার একটু ভাব দেখিয়ে নাক টেনে বলল, তোকে যে কাল এত টাকা খরচ করে একটা গিফট দিলাম তা তো কোনো কাজেই লাগলো না। আমার গিফট দেওয়া বিফলে গেল না বল? রায়ান কথার আগামাথা কিছুই বুঝল না। কপালে দু তিনটা ভাঁজের সৃষ্টি হলো। প্রশ্নাত্মক চোখে তাকাতেই আবিদ লাজুক হেসে বলল, আর তোকে কাল একটা জিনিস দিলাম না, ওটা তো আমি তোর প্যান্টের পকেটে রেখেছিলাম। কত কাজের জিনিস, আর তুই খেয়ালই করিসনি। রায়ানের মনে পড়ল কাল বন্ধুদের সাথে থাকাকালীন এই গাধা তাকে একটা প্যাকেট ধরিয়ে দিয়েছিল। সে কঠোর চোখে তাকাতেই আবার ফিরিয়ে নিয়েছিল, কিন্তু তা পকেটে কখন রাখলো। ও শিট, বাড়ির কেউ যদি ওয়াশ করার সময় দেখে ফেলে তাহলে কি ভাববে? কতটা লজ্জাকর হবে। রাগে মাথা গরম হয়ে উঠল। ইচ্ছে হলো এই ছেলেকে ঠাটিয়ে একটা থাপ্পড় মারতে। জোরে শ্বাস ফেলে নিজেকে শান্ত করলো। আবিদের উদ্দেশ্যে ধমক দিয়ে উঠল, ননসেন্স কোথাকার! 2 টাকার একটা জিনিস কিনে আমার ইজ্জত নিয়ে টানটানি বাঁধিয়ে দিয়ে এখন এসেছে শোক পালন করতে। কথা শেষ করে দ্রুত পায়ে কেবিনের দিকে না গিয়ে উল্টো ঘুরে বাইরের দিকে বেরিয়ে গেল। আবিদ অবাক পানে তাকালো সেদিকে। এই ছেলে তাকে ধমকে গেল কেন? এত ভালো কাজ করলো আর এই ছেলে তাকে রাগ দেখিয়ে চলে গেল। এই ছেলে ভালো হওয়ার নয়। আবিদ কাঁধ নাচিয়ে হাঁটা শুরু করলো। তার ভালো কাজগুলো কারো চোখেই পড়ে না, এতে তার কি করার আছে? হঠাৎ কোথা থেকে মুস্কান দৌড়ে এসে আবিদের সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করলো, রায়ান হনহন করে কোথায় চলে গেল রে? কিছু বলতে চেয়েছিল ও আমায়, এত ডাকলাম তাও শুনলই না। আবিদ একবার ভাবলো সে বলে দিবে সব, আবার ভাবলো না থাক, যার ব্যাপার সে বলুক এসব। মুস্কানকে পাশ কাটিয়ে যেতে যেতে রাগত্ব স্বরে বলল, ও কোথায় গেছে জেনে তুই কি করবি? আর আমি কি ওর বউ লাগি যে আমার কাছে জিজ্ঞেস করছিস? ভাগ এখান থেকে ডাইনি। নিশাদ বিছানায় একটা উপন্যাসের বই নিয়ে বসে আছে। তখন বাবার সাথে কথা বলার পর অনেকক্ষণ নিচে কাটিয়ে এসেছে, কিন্তু চাচি শাশুড়ি আর নিজের শাশুড়ির সাথে থাকতে কেমন যেন লাগছিল। তাই বেশি সময় না থেকে অনুমতি নিয়ে উপরে নিজের স্বামীর রুমে চলে এসেছে। রুমটাকে ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে দেখার পর
চোখ পড়ল একটা দরজার দিকে। মনে হচ্ছে এই রুমের মাঝে আরও একটা রুম। সেদিকে এগিয়ে যেতেই দেখলো দরজাটা লক করা নেই। হঠাৎ উৎসুক হয়ে উঠল সে। নিজেকে আটকে না রেখে দরজা খুলে ভেতরে ঢুকতেই চক্ষু গোচর হলো বিশাল এক বইয়ের ভাণ্ডারে। রুমটার এক পাশ জুড়ে বইয়ের মেলা, বাকি পাশে একটা সোফা রাখা। বইগুলো দেখতেই নিশাতের মন আনন্দে ভরে উঠল। এমন একটা লাইব্রেরির স্বপ্ন সে কত দেখেছে, কিন্তু পূরণ করার সামর্থ্য হয়নি। নিশাত ভালো করে দেখলো, এখানে অনেক ধরনের বই আছে। তার স্বামী নিশ্চয়ই বই পড়তে অনেক ভালোবাসে। সে তো খুব ভালোবাসে পড়তে। তার একাকিত্বের সঙ্গীই তো একমাত্র বই। বইতে ডুবে থাকলেই সমস্ত কষ্টেরা দূরে পালায়। বইয়ের থেকে ভালো বন্ধু আর কেউই নেই। নিশাত খুশি মনে সেখান থেকে একটা পছন্দের বই নিয়ে রুমে এসে বিছানায় বসে পড়ল। আর সেই থেকে পড়তেই আছে। বইয়ের মাঝে এতটাই ডুবে আছে যে সময় খেয়াল পর্যন্ত সে হারিয়ে ফেলেছে। গলাটা হঠাৎ শুকনো মনে হতেই বইটা রেখে উঠে দাঁড়ালো। তাকিয়ে দেখলো জগে জল নেই। ভাবলো নিচে গিয়ে খেয়ে আসবে। জগটা হাতে নিয়ে রুম থেকে বের হতে যাবে, তখন কোনো একটা শক্ত কিছুর সাথে আঘাত লেগে পিছনে হেলে পড়ল। জগটা হাত থেকে পড়ে ভেঙে ঝনঝন শব্দ করে উঠল। নিশাত ভয়ে চোখমুখ খিচে বন্ধ করে নিল। জোরে চিৎকার করে উঠল, ও আল্লাহ গো, মরে গেলাম আমি। আমার কোমর গেল, আমি মনে হয় আর বাঁচবো না, রক্ষা করো মাবুদ। কিন্তু অনেকক্ষণ হওয়ার পরেও শরীরে কোথাও ব্যথা অনুভব করতে না দেখে আর নিজেকে ঝুলে আছে বুঝতে পেরে তড়িৎ চোখ মেলে তাকালো নিশাত। মুহূর্তেই তার চোখ আটকে গেল এক সুদর্শন মানবের পানে। এই যে তার স্বামী, তার হাত টেনে ধরে তার দিকে অদ্ভুত চোখে তাকিয়ে আছে। সকালেও স্বামীকে দেখেছে, তবে এই প্রথম এতটা কাছ থেকে দেখলো। এত সুন্দর পুরুষ তার স্বামী, কেমন যেন সব স্বপ্ন মনে হয়। তার ভাগ্যে এটাই লেখা ছিল বুঝি, নাকি ভাগ্য তার সাথে পরিহাস করছে। সে ভালো কিছু দিয়েই আবার কেড়ে নেওয়ার পায়তারা করছে। তার সাথে বিয়ে হলেও মানবটি যে অন্য কারো। সে যে অন্য মেয়েকে ভালোবাসে। মন দিয়ে বসে আছে। ভাবতে বুকের ভেতর ব্যথা অনুভব করলো। চোখ সরিয়ে নিয়ে শান্ত কণ্ঠে বলে উঠল, ছাড়ুন আমাকে। নিশাতের কথা কর্ণগোচর হতে রায়ান সচেষ্ট হলো। কি দেখছিল এতক্ষণ সে? বাড়িতে বাইরের মানুষ নেই, আর এই মেয়ে তার রুমে। তার মানে এটাই তার বিয়ে করাবো। এই বউয়ের প্রথম মুখ সদর্শন করলো, তাই হয়তো তার মতিভ্রম হয়েছিল, নয়তো এমন করে সে বুঝি তাকিয়ে থাকতো কখনো না। নিশাতকে সোজা করে পাশে দাঁড় করিয়ে দিয়ে নিচে ভাঙা জগটার পানে তাকিয়ে বিরক্ত হলো। সেদিক পানে চোখ রেখেই নিশাতের উদ্দেশ্যে ধমক উঠল, দেখে চলতে পারো না মেয়ে, নাকি চোখ নেই? এভাবে কেউ ধাক্কা দেয়? নিশাত নির্বাক হয়ে গেল। সে কখন ধাক্কা দিল? এ ছেলেই তো মনে হলো তড়িঘড়ি করে এসছিল। আর বুকটা কি শক্ত! বাপরে, তার মাথা এখনো ব্যথা করছে। তবুও নিজের ভুল ভেবে মাথা নত করে নিচু কণ্ঠে আওড়ালো, দুঃখিত, এরপর থেকে আর এমন হবে না। রায়ান নিশাতকে মাথা নত করে থাকতে দেখে আর কিছু বলল না। সাবধানে পা ফেলে ভেতরে ঢুকে পড়ল। রায়ান ভেতরে ঢুকতে নিশাত বসে পড়ল নিচে। কাজগুলো পরিষ্কার করতে যাবে, কিন্তু রায়ান দেখতে পেয়ে বাধা দিয়ে গম্ভীরতার সহিত আদেশ দিল, এই মেয়ে, কি চাও তুমি? কাছে এখন তোমার হাতটা কেটে যাক, ওঠো এখান থেকে। গম্ভীর স্বরের আদেশ শুনতেই নিশাত উঠে পড়ল। কথা অমান্য করার সাহস দেখালো না। রায়ানকে কিছু খুঁজতে দেখে মিনমিন করে শুধালো। আপনি কি কিছু খুঁজছেন? রায়ান থেমে গিয়ে মাথা ঘুরিয়ে নিশাতের পানে তাকালো। পুনরায় চোখ ঘুরিয়ে নিচের কালকের পরিহিত প্যান্টটা খুঁজতে শুরু করলো। প্রত্যুত্তরে বলল, হ্যাঁ, আমার কালকের পরিহিত প্যান্টটা, কিন্তু পাচ্ছি না। ওটা ওয়াশ করতে নিয়ে গিয়েছিল। নিশাতের কথা শুনতেই হাত থেমে গেল রায়ানের। ওয়াশ করতে নিয়ে গেছে মানে? সার্ভেন্ট ওটা দেখেছে। আবেদের কাণ্ড মনে পড়তেই রাগ বেড়ে গেল আরও। কি একটা বিশ্রী রকম পরিবেশ হলো ছেলেটার জন্য। এক হাত কপালে রেখে অন্য হাতের আঙুলের সাহায্যে কপাল ঘষল। নিশাত কিছু একটা বুঝতে পেরে আবারও আমতা আমতা করে বলে উঠল, প্যান্টের পকেটে হয়তো আপনার একটা বিশেষ জিনিস ছিল, ওটা ড্রয়ারে আছে। আপনার প্যান্টে হাত দেওয়ার জন্য সরি। নিশাত বলল না যে এক সার্ভেন্টই প্যান্টে হাত দিয়েছিল। হয়তো এসবে অস্বস্তি হতে পারে বা সেই মহিলাকে রাগ করতে পারে ভেবে। রায়ান কপাল থেকে হাতটা নামিয়ে তীক্ষ্ণ দৃষ্টি দিল নিশাতের পানে। এই মেয়ে তার প্যান্ট ধরেছিল, আর বিশেষ জিনিস মানে? এই মেয়ে কি এসবও চিনে নাকি? এই মেয়ে আবার উল্টোপাল্টা কিছু ভেবে না বসে। এসব গ্রামের মেয়েরা অকল্পক্যই হয়। ভাবতেই বিরক্তিতে ছেয়ে পড়ল পুরো বদন। বিছানার দিকে চোখ দিতেই দেখলো বিছানার উপর একটা বই রাখা। এটা তো তার বই মনে হচ্ছে। সেই দরজার দিকে তাকাতেই দেখলো দরজা হালকা খোলা। তার মানে এই মেয়ে তার ওই রুমে ঢুকেছিল বিনা পারমিশনে, আর বইও নিয়ে এসেছে। এতক্ষণের সব রাগ বিরক্তি যেন তাকে পুরোপুরি গ্রাস করে নিল। সব কিছু অসহ্য মনে হলো। নিজের জায়গায় স্ত্রীর থেকে চিৎকার করে উঠল, এই মেয়ে, তোমার সাহস হলো কি করে?
আমার লাইব্রেরিতে পারমিশন ছাড়া ঢোকার? বিয়ে হতে না হতেই কি সব নিজের মনে করতে শুরু করে দিয়েছো, যে আমার সব কিছুতে অধিকার ফলাচ্ছ? তোমাকে বাধ্য হয়ে বিয়ে করেছি, বুঝেছ? তাই ভুলেও আমাকে বা আমার জিনিসকে নিজের মনে করতে যেও না। কোনো অধিকার দেইনি আমি তোমাকে। বলেই যে বেগে রুমে এসেছিল তার দ্বিগুণ বেগে বেরিয়ে গেল। পেছনে ফিরে একবারও তাকিয়ে দেখলো না তার কথাগুলো একটা মেয়েকে কিভাবে ভেঙে চুরে শেষ করে দিয়েছে। রায়ান বেরিয়ে যেতেই নিশাদ ধীর স্থির পায়ে বিছানায় গিয়ে বসলো। চোখ দুটো ঝাপসা হয়ে এলো। সে তো কোনো অধিকার দেখায়নি আর চায়ও নি, শুধু একটা বই এনে পড়েছে বিধায় এত রাগ। এতটুকু অধিকারও তার নেই, তাহলে তার অবস্থানটা ঠিক কোথায়? ভাবতে গিয়ে এক বিন্দু অশ্রু কণা কপল বেয়ে ভূমিতে গড়ালো। তার জীবনটা উপন্যাসের কোনো দুঃখী চরিত্রের মতোই, সব কেমন বিষাদে জর্জরিত। উদাসীন এক বিকেল, ব্যালকনিতে দাঁড়িয়ে আছে, চক্ষু নিবিষ্ট আছে দূর আকাশ পানে। পরিবেশটা কেমন গুমট, গাছের পাতাগুলো কেমন স্থির হয়ে আছে। এখন তো বিকেলের এক শান্ত বাতাস প্রয়োজন ছিল, যাতে স্নিগ্ধ বাতাসের স্পর্শ লাগতেই মনার শরীর দুটোই প্রশান্তি লাভ করতে পারে। স্নিগ্ধ বাতাসের দেখা না মিললেও নিশাতের ভারাক্রান্ত মনটা ভালো করে দেওয়ার জন্য অর্থির আগমন ঘটল। নিশাতের পাশে দাঁড়িয়ে নিশাতকে হালকা ধাক্কা মেরে বলল, কি ভাবছো ভাবি? মন খারাপ? অর্থির প্রস্তাব শুনতেই অর্থির দিকে ঘুরে তাকালো নিশাত। হাসার চেষ্টা করে প্রত্যুত্তর করল, না, আমি ঠিক আছি। রুমে থাকতে বোর হচ্ছিলাম, তাই এখানে একা দাঁড়িয়েছিলাম। আচ্ছা তাহলে চলো আমরা নিচে ঘুরে আসি। নিশাতের কথা শেষ হতেই কথাটা বলে উঠল আর্থি। নিশাত সম্মতি জানিয়ে আর্থির সাথে নিচে নেমে এলো। আর্থি নিশাতকে সাথে নিয়ে সদর দরজা পেরিয়ে বাইরে চলে এলো। বাড়ির বাইরেই একটা বাগান, এখানে ফুলের গাছ সহ কিছু ফলের গাছও আছে। সেই বাগানের দক্ষিণ পাশ ঘেঁষে বড় একটা গাছের নিচে একটা টি টেবিল আর কিছু চেয়ার রাখা, তার উপরে আচ্ছাদনে ঘেরা, যাতে বৃষ্টি এলেও সবাই নির্বিঘ্নে বসে থাকতে পারে। হয়তো অবসরের সবাই এখানে এসে আড্ডা দেয়। নিশাতকে নিয়ে সেখানে বসে পড়ল আর্থি। নিশাত আশপাশটা ভালো করে দেখল। এই বাড়ির সব কিছুতেই কেমন রাজকীয় ভাব। টাকা থাকলে বোধহয় এসব কিছুই না। নিশাতকে চুপচাপ দেখে অর্থি ডেকে উঠল, ভাবি চুপচাপ আছো কেন? পাশ থেকে চক্ষু হটিয়ে অর্থির দিকে নিবিষ্ট করলো, দোনামনা করে বলল, তুমি তো আমার অনেক বড়, তোমাকে কি আপু বলে ডাকতে পারি? অর্থি মুচকি হেসে জবাব দিল, তোমার থেকে এতটাও বড় নই, সবে দ্বিতীয় বর্ষে পড়ি। তবে তুমি চাইলে আপু ডাকতেই পারো, আমি বারণ করব না। কিন্তু আমি তোমাকে ভাবি বলেই ডাকবো, নয়তো বাড়ির সবাই রাগ করবে আমার সাথে। নিশাত প্রত্যুত্তরে শুধু মুচকি হাসি উপহার দিল। অর্থি টুকটাক কথা বলতে লাগলো। অর্থি কথা বলার ফাঁকে নিশাতের দিকে তাকালো। গায়ের রংটা তার গায়ের থেকে একটু ঘোর হলেও সৌন্দর্যও তার থেকে অনেক গুণ বেশি। সে দেখেছে তার ভাবির মাথায় অনেক চুলও আছে। ভাবিকে তার ভীষণ পছন্দ হয়েছে। যদিও নিশাতকে সে ভালো করে চিনে না, তবুও মনে হয় মেয়েটা নিজেকে আড়াল করে রাখতে চাইছে। মনে প্রশ্ন জাগতেই নিশাতের উদ্দেশ্যে জিজ্ঞেস করলো, আচ্ছা ভাবি, তুমি এত চুপচাপ থাকো কেন? কথা বলতে পছন্দ করো না, নাকি আমাদের সাথে হেজিটেট করছো? নিশাত পাশে তাকিয়ে অর্থিকে তার দিকে একধানে তাকিয়ে থাকতে দেখে একটু লজ্জা পেল। মাথাটা নিচু করে হালকা হেসে বলল, আগে তুমি অন্যদিকে তাকাও, তারপর উত্তর দিচ্ছি। লজ্জা লাগছে আমার। নিশাতের জবাব শুনে অর্থি উচ্চস্বরে হেঁটে উঠল। চোখ ঘুরিয়ে সামনে তাকিয়ে হাস্যমুখেই বলে উঠল, ইস ভাবি, তুমি কত সরল। যখন আমার ভাইয়া তোমার দিকে এর থেকেও বেশি গভীর দৃষ্টিতে তাকাবে, তখন তুমি কি করবে? রায়ানের কথা উঠতেই দুপুরের ঘটনাটি মাথায় আসলো, কিন্তু মনটাকে খারাপ হতে দিল না। অর্থির সাথে সময় কাটাতে তার ভালোই লাগছে, তাই এই সময়টা ভালোভাবে কাটাবে। অর্থির প্রশ্নটা এড়িয়ে গিয়ে অর্থির আরেকটু কাজ ঘেঁষে ছোট করে বলে উঠল, তোমাকে একটা সিক্রেট বলবো আপু? অর্থি উৎসুক হয়ে তাকালো। মাথা নেড়ে সম্মতি জানাতেই নিশাত আবার বলে উঠল, আমি না প্রচুর কথা বলি। আমার কথার জন্য তো আমার আব্বুর মাথা ব্যথা হয়ে যেত। কিন্তু তোমাদের বাড়িতে সবাই কেমন গম্ভীর, তাই কথা বলতে সাহস পাই না। যদি রাগ করে? প্রথমে উৎফুল্ল হয়ে বললেও শেষে সে মুখটা ভোতা করে নিল, যেন সে কথা বলতে না পারার জন্য খুবই বিষণ্ণ। ওর ঠিক খারাপ লাগলো। সে যা ভেবেছিল তাই, মেয়েটা তাদের সাথে মানিয়ে নিতে পারছে না। সে কিছু বলতে যাবে, তার আগেই তাদের পেছন থেকে ভেসে এলো একটা গম্ভীর শান্ত স্বর, তুমি যেমন সেভাবেই নিজেকে প্রকাশ করো। কারো জন্য নিজেকে আড়াল করার প্রয়োজন নেই, কাউকে ভয় পাওয়ারও দরকার নেই।
শুধু এমন কাজ থেকে বিরত থেকো যাতে তোমার বা এই বাড়ির সম্মান নষ্ট হয়। বাক্যগুলো কর্ণগোচর হতেই অর্থিয়া নিশাত মাথা ঘুরিয়ে পিছে তাকালো। রিমি নেওয়া চায়ের ট্রে হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। হয়তো নিশাতের বলা কথাটা সে শুনতে পেয়েছিল, তাই এই বাক্যগুলো বলেছে। রিমি বেগম সামনে এসে চায়ের ট্রেটা টেবিলের উপর রেখে একটা চেয়ারে বসে পড়ল। নিশাতের পানে তাকিয়ে একই স্বরে বলল, তুই এই বাড়ির বউ মানে তোমার এখানে সম্পূর্ণ অধিকার আছে। তোমার যা ভালো লাগবে তাই করতে পারো, কেউ কিছু বলবে না। নিজের অধিকার নিজেকে ছিনিয়ে নিতে হয়, বুঝেছো মেয়ে? নিশাতের ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটল। মাথা নেড়ে সায় জানাতেই রিমি নওয়াজ গম্ভীরতার সহিত আওড়ালো, মুখে বলতে পারো না? একটু আগেই তো বললে তুমি নাকি অনেক কথা বলো। নিশাত প্রত্যুত্তরে মুখ ফসকে বলে উঠল, আপনিও তো আমাকে মিষ্টি সুরে বলতে পারেন আম্মু। নাকি মিষ্টি সুর বের হয় না আপনার আর আপনার ছেলের মুখ থেকে? বলেই এক হাতে মুখটা চেপে ধরল। কথা বলতে বলেছে মানে কি, যা তা বলবে সে? অর্থি ফিক করে হেসে উঠল। রিমি নওয়াজ কোনো উত্তর দিল না। উঠে দাঁড়িয়ে আড়ালে হালকা হেসে বাড়ির দিকে যেতে যেতে একটু নরম কণ্ঠে বলল, নতুন বউদের সন্ধ্যার সময় বাইরে থাকা ঠিক নয়। জলদি দুজনে আড্ডা শেষ করে ফিরে এসো। ঠিক আছে। মিনমিন করে উত্তর দিয়ে শাশুড়ি যাওয়ার পানে তাকিয়ে রইল। অদ্ভুত মানুষ তার শাশুড়ি, ভালোবাসবে কিন্তু তা বুঝতে দিবে না। সেদিক থেকে চোখ সরিয়ে চায়ের কাপ নিয়ে একটা আর্ট থেকে দিল। অন্যটি নিচে নিয়ে চুমুক দিয়ে ওটির সাথে গল্পে মেতে উঠল। যেন পারমিশন পেতেই সে নিজের খোলস ছেড়ে বেরিয়ে এসেছে। নিজেদের হাসপাতালে নিজস্ব কেবিনে বসে আছে রায়ান। রোগী দেখা অনেক আগেই শেষ। এই হাসপাতাল তাদের নিজেদের। সকাল থেকে বিকেল পর্যন্ত অন্য এক প্রাইভেট মেডিকেলে বসে। সপ্তাহে 2 দিন বা 3 দিন ক্লাস নেয় সেখানে, আর বিকেল থেকে রাত পর্যন্ত নিজেদের হাসপাতালে কাটায়। তাদের পরিবারে কম বেশি সবাই বলতে গেলে ডাক্তার, তাই এই হাসপাতাল তারাই চালায়। একে তো শরীর ক্লান্ত, তার উপর মাথা ব্যথাটা যেন মাথা চাড়া দিয়ে উঠেছে। দুপুরের কথা মনে পড়তে দীর্ঘশ্বাস ফেলল। তার তখন ওভাবে রিয়াক্ট করা ঠিক হয়নি। যেভাবেই হোক বিয়েটা হয়েছে, আর মেয়েটা তার রুমে থাকে, তাই কিছুটা অধিকার তো ওই মেয়েটারও আছে। কিন্তু তার কি করার? তখন হঠাৎ করে এত রাগ হলো যে নিজেকে সামলাতে ব্যর্থ হলো। রায়ান চেয়ারে মাথা এলিয়ে চোখ বন্ধ করে কিছু ভাবতে লাগলো। হঠাৎ করে সামনে নিশাতের ভয়ে বন্ধ হয়ে থাকা চোখের পাতা সহ পুরো মুখটা ভেসে উঠল। তৎক্ষণাৎ চোখ মেলে তাকালো রায়ান। মেয়েটার মুখ কেন ভেসে উঠল? দরজায় নক হওয়ার কারণে এ বিষয়ে তার ভাবার ফুসরত পেল না। সোজা হয়ে বসে পারমিশন স্বরূপ বলে উঠল, কাম ইন। দরজা খুলে ভেতরে প্রবেশ করলেন আরহান নেওয়াজ। বাবাকে দেখেও কোনো সাড়া শব্দ করল না। আরহান সাহেব এসে ছেলের সামনে একটা চেয়ারে বসলো। ছেলের পানে তাকিয়ে গলা খাকারি দিয়ে বলল, তোমার ক্লান্ত মনে হচ্ছে, বাড়ি ফিরবে কখন? তোমাকে কত বলি ওই মেডিকেলে জব ছেড়ে শুধু নিজের হাসপাতালে সময় দাও, এত স্ট্রেস কেন নাও? বাবার এত চিন্তিত স্বর শুনেও ভাবলেশীন বলে উঠল। আমি ঠিক আছি। ছেলের এত সংক্ষিপ্ত উত্তরে মনক্ষুণ্ণ হলো আরহান সাহেবের। তার ছেলে একটু কমই কথা বলে, রাগটাও বেশি, তবে বাবার সাথে বা পরিবারের কারোর সাথেই গলা চাড়িয়ে কথা বলে না। দায়িত্ব পালন করতে কখনো ভুলে না। ছেলে যে এখনও তার উপর রেগে, তা তিনি ভালোই বুঝলেন। ভুল হয়তো ওনারই, তবে ছেলেকে সময় দেওয়ার মতো সময় যে ওনার কাছে ছিল না। একটা দীর্ঘশ্বাস ফেলল, এই ভেবেছে একদিন সব ঠিক হয়ে যাবে। বিয়েটা জলদি হলেও ছেলেকে এখন সময় দেওয়ার প্রয়োজন। তিনি ছেলেকে বোঝাতে বলে উঠল, তুমি হয়তো রেগে আছো আমার উপর, তবে একটা কথা বলি, আমি আমার ছেলেকে চিনি। সে কখনোই দায়িত্ব হেলাফেলা করতে শেখেনি, তাই দায়িত্বের খাতিরে হলেও মেয়েটাকে মেনে নাও। তার মানে এই নয় সারা জীবন দায়িত্ব পালন করে যাবে শুধু। ভালোবাসা না থাকলে সংসার কখনো সুখের হয় না। তাই নিজেকে সময় দাও, বিয়েটাকে মেনে নাও। আমি চাই ওই মেয়েকে তুমি খুব সুখে রাখো। বোঝাতে পেরেছি আমি? রায়ন কোনো উত্তর দিল না। নির্নিমেষ তাকিয়ে রইল বাবার দিকে। মাথার ভেতর কী করছে সেই জানে বোধহয়। ছেলেকে চুপ থাকতে দেখে তিনি আবারও প্রশ্ন করল, বিয়ের খবরটা বন্ধুদের জানিয়েছো তো? হুম। ছেলে শান্ত কণ্ঠের প্রত্যুত্তর পেতেই আমতা আমতা করে জিজ্ঞেস করল, ওই মেয়েটাকে জানিয়েছো তো? না। এবারে আরহান সাহেব রেগে গেল। হালকা রাগত্ব স্বরে বলে উঠল, শোন, যত দ্রুত সম্ভব সব জানিয়ে দিও, আর তার সাথে সব সম্পর্ক করে নিও। এতদিন তোমার বন্ধু ছিল বিদায় তোমাকে আমি মিশতে বারণ করিনি, তবে
এখন আমি চাই না তার সাথে তোমার কোনো সম্পর্ক থাকুক, বন্ধুত্বও নয়। রায়ান রেগে গেলেও নিজেকে শান্ত রেখে গম্ভীর স্বরে জিজ্ঞেস করলো। সব কিছুতে তুমি বাধা দিতে পারো না আব্বু? আমার নিজেরও কোনো ইচ্ছে অনিচ্ছে থাকতে পারে। আরহান সাহেব রেগে উঠে দাঁড়ালো, গম্ভীর স্বরে উত্তর করলো। তোমাকে কিছু করতে বাধা দিচ্ছি না, শুধু বাবা হিসেবে ছেলেকে খারাপের থেকে দূরে রাখার চেষ্টা করছি। বলেই দরজা অবধি হেঁটে গেল। সেখানে দাঁড়িয়ে পরে পিছে না তাকিয়েই ছেলেকে উদ্দেশ্য করে পুনরায় বলে উঠল। তুমি বোধহয় কাল রাতে বাড়ির বাইরে ছিলে, কোথায় ছিলে জানতে চাই না, তবে এমন যেন আর না হয়। প্রতি রাতে তোমাকে বাড়িতে উপস্থিতি চাই, কথাটা মাথায় রেখো। আরহান সাহেব যেতেই রায়ান দুহাতে নিজের মাথাটা চেপে ধরল। তার বাবা কেন এত চাপ সৃষ্টি করছে তার জন্য, আর মুস্কানকে নিয়ে তার বাবার এত কিসের সমস্যা। অসহ্য এক অনুভূতি হচ্ছে। কি করবে সে এখন? কি করা উচিত তার? নাকি বাবার কথা মতো দায়িত্ব হিসেবে নিবে মেয়েটাকে? ক্লান্ত শরীরে বাড়িতে প্রবেশ করলো রায়ান। ডাইনিং টেবিলের পাশেই নিশাত দাঁড়ানো। বাড়ির সবাই ডিনার করতে ব্যস্ত। বাবা বেরিয়ে আসার অনেক পরে রায়ান তার কেবিন থেকে বেরিয়েছিল, তাই হয়তো আসতে দেরি করে ফেলেছে। ছেলেকে দেখতে পেয়েই রিমি নেওয়াজ আওয়াজ তুলে বললেন। জলদি ফ্রেশ হয়ে এসে ডিনার করে যাও রায়ান। রায়ান উত্তরহীন উপরে উঠে গেল। নিশাত সেদিকে একবার তাকিয়ে আবার চোখ সরিয়ে একটা চেয়ারে বসে পড়ল আরতির পাশে। কিছুক্ষণ পেরোতেই রায়ানকে নিচে নামতে দেখা গেল। এসে বসলো চাচাতো ভাই আয়ানের পাশে। আরহান সাহেব আর চোখে একবার ছেলের পানে তাকালো। ছেলেটা কথা শুনেছে, তাহলে বাকি কথাগুলো হয়তো মেনে নেবে ধীরে ধীরে। সবাই নিশ্চুপে খাওয়া শেষ করে চাচার রুমে চলে গেল। নিশাত শাশুড়ির সাথে থেকে গেল নিচে। তার এখন রুমে যেতে কেমন যেন লাগছে। লোকটা তাকে রুমে দেখে যেতে আবার রেগে যায়। রিমি বেগম নিশাতকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে কিছু বুঝলো বোধহয়। সে এক কাপ কফি বানিয়ে নিয়ে এসে নিশাতের হাতে ধরিয়ে দিয়ে বলল। কফি নিয়ে রুমে যাও, রায়ানের এখন এটা খুব প্রয়োজন। আর কিছু ভেবো না, সব ঠিক হয়ে যাবে, এখন যাও। যাওয়ার ইচ্ছে না থাকলেও মেনে নিল নিশাত। এছাড়া আর উপায়ও বাকি। কফি হাতে রুমে প্রবেশ করলো। সামনে তাকাতেই দেখলো রায়ান বসে আছে সোফাতে, মাথা হেলিয়ে কপালে হাত দিয়ে আছে। নিশাত ছোট ছোট পায়ে সামনে এগিয়ে রায়ানের সামনে দাঁড়িয়ে নম্র স্বরে বলল। আপনার কফি খেয়ে নিন। রায়ান কপাল থেকে হাত সরিয়ে নিশাতের পানে তাকালো। কিছু মুহূর্ত তাকিয়েই রইল। এমন তাকানোতে নিশাত মাথা অন্যদিকে ঘুরিয়ে নিল। লোকটা আবার রেগে যাবে না তো? রায়ান চোখ স্থির করে রেখেই বলে উঠল। আমার কফি আমি বানিয়ে এনে খেতে পারি। শান্তস্বরে বুঝলো লোকটা আর রেগে নেই, কিন্তু সে কফি নিয়ে এসেছে বলে কি লোকটা তাকে ইনডিরেক্টলি খাবে না বলল? নিশাত মনে মনে ভ্যাংচাল। রায়ানের সামনে থেকে সরে যেতে যেতে অস্ফুট স্বরে আওড়ালো। ঠিক আছে তাইলে নিজেই কফি নিজেই বানিয়ে খান একটা, এটা বরং আমিই খাই। রায়ান চোখ ছোট ছোট করে তাকালো। সে একটু বলতে মেয়েটা কফি নিজে খাওয়ার কথা বলছে, তাকে আর একবারও সাধল না। তার ভাবনার মাঝে নিশাত কফিতে একটা চুমুক দিয়ে থুতু করে উঠল। নিশাতের প্রতিক্রিয়া দেখে রায়ানের নাক মুখ কুচকে উঠল। ধমক দিয়ে বলল। এই মেয়ে, এসব কি করছো? রুমকে কি তোমার ওয়াশরুম মনে হয়? নিশাত কফি মগটা টেবিলের উপর রেখে প্রত্যুত্তরে বলল। সরি, আসলে কফিটা এত বিশ্রী মানে তেতো যে মুখে দিতেই এই রুমটাকে আমার বাথরুমেই মনে হয়েছিল। কফিটা বোধহয় আপনার জন্যই পারফেক্ট ছিল। আপনি আর কফি দুটোই সেম টু সেম। শেষ কথাটা বিড়বিড় করে বলল। রায়ানের চোখ মুখ আরো ছোট হয়ে এলো। এই মেয়েকে নম্র স্বরে তার সাথে মজা করছে। ইচ্ছে হলো জোরে একটা ধমক দিতে, কিন্তু নিজেকে আটকালো। তার ঘুম প্রয়োজন, নয়তো মাথা ব্যথা কমছে না। ওষুধ খেয়েছে, কিন্তু কাজ হচ্ছে না। কফিটা এখন খেতে পারলে ভালোই হতো, তাই মেয়ের জন্য হলো না। আর নিচে গিয়ে বানিয়ে খাওয়ার ইচ্ছেও নেই। আর না তো এই মেয়ের সাথে কথা বলে মুড খারাপ করার ইচ্ছে আছে। তাই তো সোফাতেই টান হয়ে শুয়ে পড়ল। নিশাত ফ্রেশ হয়ে এসে বিছানায় শুয়ে পড়ল। একবার রায়ানের দিকে তাকালো। লোকটাকে সোফায় শুতে দেখে খারাপ লাগলো, তবে মুখ ফুটে কিছু বলল না। যদি মানুষটা ভুল বুঝে। রায়ান লম্বা হয়, সোফায় শুতে কষ্ট হচ্ছে। বিছানায় তাকিয়ে দেখলো নিশাত বিছানায় শুয়ে পড়েছে শান্তিতে। রায়ান বিরক্তিতে একা বিড়বিড় করে উঠল। শুনেছি গ্রামের মেয়েরা নাকি নরম হয়, কারো কষ্ট দেখতে পারে না। আর এই মেয়েকে দেখো কি শান্তিতে ঘুমোচ্ছে। একবার বলেও না আপনি বিছানায় ঘুমান। এই রুম আর বিছানা দুটোই আপনার ব্যক্তিগত, তাই আপনি যেখানে ইচ্ছে ঘুমোতে পারেন, এতে আমি কিছু বলার কি? নিজের কথার মাঝে নিশাতের কথা শুনে অবাক হলো। সে তো বিড়বিড় করছিল, তাহলে এই মেয়ে শুনলো কি করে? নাকি সে জোরে বলে ফেলেছে?
আচ্ছা, এমএ কি মাত্রই তাকে খোটা দিল? স্বামীর কষ্ট বুঝে না আবার খোটা দেয়? ম্যানার্সলেস মেয়ে কোথাকার। নিজের মতো ভেবে আবারও কপালে হাত রেখে চোখ বুঝল। নিশাত বিছানা থেকে নেমে এসে রায়নের থেকে একটু দূরে দাঁড়িয়ে শান্ত স্বরে আওড়ালো। আপনি বিছানায় গিয়ে শুয়ে পড়ুন, আমি এখানে ঘুমাচ্ছি। নিশাতের ভয়েস শুনতেই কপাল থেকে হাত সরিয়ে নিশাতের পানে তাকালো। এখন কোনো তর্কতর্কি করার ইচ্ছে হলো না। সুযোগ পেতেই সোফা থেকে নেমে বিছানায় গিয়ে শুয়ে পড়ল। নিশাত সোফায় শুয়ে চোখ রাখলো রায়ানের দিকে। তার নিজের এখন সব অসহ্য বিরক্তিকর লাগছে। এভাবে কতদিন চলবে সব? বউ মানিস না, ভালো কথা, সবার সামনে বুক ফুলিয়ে বলে দে বউকে আমার রুমে রাখতে পারবো না, তাহলে সে অন্তত আলাদা একটা রুম পেয়ে যেত। নিজের ভাবনায় নিজের মাথায় একটা চাপড় মারতে ইচ্ছে হলো নিশাতের। সে তো শ্বশুরের কথা ভেবে অন্য রুমের কথা বলতেও পারছে না। বাড়ির মানুষগুলো কি ভাববে? কিন্তু এভাবে কি থাকা যায়? যে বউ হিসেবে মানে না তার সাথে এক রুমে থাকাও তো অস্বস্তির ব্যাপার। স্বামীর প্রাণে চোখ রেখেই নিশাত তাদের বাসর রাতের কথা স্মরণ করল। বিয়ে শেষ করে শহরে ফিরতে তাদের ভালোই রাত হয়েছিল। এসেই শাশুড়ি ফ্রেশ করিয়ে পরনের শাড়িটা চেঞ্জ করে অন্য একটা শাড়ি পরিয়ে দিয়ে রায়ানের বিছানায় তাকে বসিয়ে রেখে চলে গিয়েছিল। তার কিছুক্ষণ পরেই রায়ান রুমে এসেছিল, তবে তার দিকে ফিরেও দেখেনি। পোশাক বের করে ফ্রেশ হয়ে সোফায় শুয়ে পড়েছিল। নামাজটা পর্যন্ত পড়ার কথা ভাবেনি। সে কয়েকবার চোখ তুলে স্বামীর পানে তাকালেও স্বামীকে একবারের জন্য চোখ তুলে তাকাতে দেখেনি। শুধু রায়ান শুয়ে পড়ার কিছু মুহূর্ত পর একটাই বাক্য উচ্চারণ করেছিল, এই রুমে থাকার জায়গা দিলেও রায়ান নেওয়াজের মনের ভেতর থাকার অধিকার নেই, তাই কখনো কোনো আশাও করো না। শুধু এইটুকুই। আর কথাটা যে তাকে উদ্দেশ্য করে বলা হয়েছিল তা ভালোই বুঝেছিল নিশাত। কোনো বাক্য ব্যয় সে বুঝেনি। বিছানার একটা কোণে পড়েছিল কোনো ফেলনা বস্তুর মতো। সকালে চোখ মেলার পর মানুষটাকে দেখার সৌভাগ্য হয়নি। আর পরের রাতে তো স্বামী নামক মানুষটা বাসাতেই ফিরেনি। সেই রাতের কথা মনে পড়তে মনটা ভারী হলো। তবুও রায়ানের থেকে চোখ সরালো না। রায়ান ঠিকই বলেছিল, তার আশা রাখা ঠিক নাই। এই মানুষটাকে দেখে মনে হয় সে সব দিক থেকে পারফেক্ট। তার মতো মেয়ের জীবনে তো সামান্য জিনিসই সয় না। তাহলে এত পারফেক্ট মানুষটাকে পাওয়ার আশা সে কি করে করতে পারে? যেখানে সে অবগত তার স্বামী অন্য মেয়েকে ভালোবাসে। সেই রাতের মতো সোফাতেই কাচুমাচু করে পড়ে রইল নিশাত। চোখের পাতা ভেজা অনুভব করলো। তবুও রায়নের দিক থেকে চোখ সরালো না। যেন সে পণ করেছে আজ স্বামী উপাধি পাওয়া মানুষটাকে এভাবে দেখেই কাটিয়ে দিবে দীর্ঘ রজনী।